বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নতুন দল পুরনো চ্যালেঞ্জ। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। স্বাগত জানাই আপা এই আয়োজনে। আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। ব্যারিস্টার রুমিন ফারহানা, বর্ধিত সভার কথা বলছিলাম 2018-র পর প্রায় 7 বছর পর আপনাদের যে বর্ধিত সভা হলো, সারা দেশ থেকে 3.5 থেকে 4 হাজার আপনাদের প্রতিনিধিরা সেখানে এসেছিলেন। নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মূলত নির্বাচনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো রেজুলেশন সম্পর্কে যদি একটু ছোট করে জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 6-7 বছর, এটা একটা লম্বা সময়, এবং সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার ঠিক 4 দিন আগে আমাদের বর্ধিত সভা হয়েছিল, এবং সেখানে তিনি দলকে ঐক্যবদ্ধ রাখা, তার অবর্তমানে বা তিনি যদি জেলে যান এই সম্ভাবনার কথা তিনি যখন বলেছিলেন, তখন যেন দল সংগঠিত থাকে এবং কোনোভাবেই কোনো উস্কানিতে পা না দেয়, এই নির্দেশনা তার ছিল। এবং 7 বছর পর আবারও তিনি আমাদের সামনে আসলেন ভিডিও বার্তার মাধ্যমে, এবং তার এবারের বক্তব্যটাও যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন ঐক্যের কথা বারবার উঠে এসছে তার বক্তব্যে, সহিষ্ণু রাজনীতির কথা তার বক্তব্যে উঠে এসছে, এবং আগামীর পথ চলা কেমন হওয়া উচিত সকল দল মত মানুষকে নিয়ে বহুত্ববাদের যে রাজনীতি, সেটাকেও ইনক্লুসিভ পলিটিক্স যেটাকে বলে, সেটাকে নিয়েও তিনি কথা বলেছেন। এবং সার্বিকভাবে সঙ্গত কারণে এই নির্বাচনটিকে ঘিরেই আসলে সকলের জিজ্ঞাসা ছিল, সকলের কৌতূহল ছিল, এবং নির্বাচন ঘিরেই আসলে আমাদের সকল প্রস্তুতি নিয়ে আলাপ হয়েছে। দেখুন, আমরা তো বাংলাদেশের মানুষ 17 বছর, একটা লম্বা সময় মানুষ ভোট দিতে পারেনি। কি জাতীয় নির্বাচন, কি স্থানীয় সরকার নির্বাচন, কোনোটাতেই কিন্তু মানুষ তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করা যেটাকে বলে সেটি হয়ে ওঠেনি। সো এত বছর পর নেতাকর্মী থেকে শুরু করে দেশের আপামর সাধারণ মানুষও কিন্তু অপেক্ষা করে আছে যে তারা আসলে তাদের প্রতিনিধি নির্বাচন করবার যেই অধিকার তাদের, সেটা তারা ফিরে পেতে যাচ্ছে। তো সেটিকে ঘিরেই আমাদের আলোচনা হয়েছে, এবং দলকে আরো কি করে সংগঠিত রাখা যায়, এবং ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে দেশ বড়, বিষয়টি বারবার আলোচনা এসছে। এবং এটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, তার কথা যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। এবং এটি জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারাও কিন্তু তাদের বক্তব্যে এই বার্তাটি দেবার চেষ্টা করেছেন। আমরা নতুন দলের কথা বলছি, নতুন দলের পক্ষ থেকেও এরকম অনেক কিছুই আসলে মিল থাকে রাজনৈতিক দলগুলোর কথাবার্তার মধ্যে। যেমনটি সারোয়ার তুষারদের দল থেকেও বলা হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক নয়, দলকেন্দ্রিক নয়, আসলে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি তারা করবেন, বাংলাদেশের জন্য রাজনীতি করবেন। সারোয়ার তুষার, আপনার কাছে আসি। আপনাদের নতুন পার্টির জন্য শুভকামনা থাকছে। নিবন্ধনের ব্যাপারে প্রস্তুতি কতটুকু চলছে? নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি কেমন চলছে? আপনাকে ধন্যবাদ, এবং রুমিন আপাকে আমি শুভেচ্ছা জানাই। যেহেতু আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি, ফলে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে নির্বাচন কেন্দ্রিক। এবং এখন রমজান মাস চলছে, আমাদের দলীয় ফোরাম এখনও সেভাবে আমরা বসতে পারিনি, কারণ জাস্ট 2 দিন হলো। তো আমরা খুব শীঘ্রই বসবো নিজেদের মধ্যে, কিছু ইনফর্মাল বসা হচ্ছে। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি বা আলোচনা চলছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন পেতে গেলে একটা ক্রাইটেরিয়া আছে যে আপনাকে 21 জেলায় এবং 100 উপজেলায় অফিস থাকতে হয়। তো সেটা আমরা ঈদের পরে যেন এই কার্যক্রমটা দ্রুতই নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করতে পারি, সেটার জন্য কিছু ঘরোয়া হোমওয়ার্ক করা দরকার আছে। সেগুলো আমরা এই রোজার মাসে সেরে ফেলতে চাচ্ছি যাতে, এবং আমাদের যে জাতীয় নাগরিক কমিটি যেটা ছিল, সেই কমিটি তো প্রায় 400 কমিটি ছিল, ওয়ার্ড এবং থানা পর্যায়ে এই কমিটিগুলো, এবং এরা তো আসলে একটা রাজনৈতিক দল করার জন্যই এই কমিটিতে এসেছিল। তো এখন যখন পার্টি হয়েছে, তখন এই কমিটিগুলোকে পার্টিতে মাইগ্রেট করার একটা ব্যাপার আছে। তো অর্থাৎ এই প্রশ্নটি আসলে আপনার কাছে আমি করতামই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের ভবিষ্যৎটা আসলে কি হতে যাচ্ছে, বা এগুলো বিলুপ্ত হয়ে যাবে কিনা? না, বিলুপ্ত হবে না। জাতীয় নাগরিক কমিটি একটা প্রেশার গ্রুপ হিসেবে যেটা আত্মপ্রকাশ করেছিল, সেভাবেই সেটা থাকবে। কিন্তু এখন যে সারা দেশে যে কমিটি দেখতে পাচ্ছেন, এই কমিটিগুলো হয়তো লাগবে না। এটা হয়তো শুধু ঢাকা বেসড কিংবা সর্বোচ্চ বিভাগীয় শহর বেসড একটা সিভিল সিদ্ধান্ত আছে আমাদের মধ্যে, একটা অন্তত নীতিগত সিদ্ধান্তটা নেওয়া আছে। এটা এখন একটা আনুষ্ঠানিকতাটা বাকি আর কি, যেটা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকবে, যারা রাজনীতিতে বা বাংলাদেশের জনগণের জন্য কোনটা ঠিক কোনটা উচিত সেই ফরমাইশগুলো করবে। সেটা
কখনো বিএনপির কেউ সমালোচনা করবে, কখনো এই জাতীয় নাগরিক পার্টিকেও সমালোচনা করবে। মানে এটা যেহেতু রাজনৈতিক দল না, ফলে সে যেটা উচিত সেই কথাটাই বলতে থাকবে আর কি। একটা প্রেশার গ্রুপ যেমন থাকে বাংলাদেশে, এরকম আমরা দেখেছি, এইটা সে ধরনের একটা প্ল্যাটফর্ম হিসেবে থাকবে। আর জাতীয় নাগরিক পার্টি তো একটা রাজনৈতিক দল হিসেবে থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও কথা চলছে, যেহেতু একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে বা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে এটা হয়তো বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে আসতে পারে। মানে ছাত্র না, ছাত্রদের প্ল্যাটফর্ম না, বৈষম্য বিরোধী আন্দোলন যারা আসলে মানে ঠিক পার্টি না কিন্তু আন্দোলনের একটা ফোর্স হিসেবে কিভাবে রাখা যায় তাদেরকে। আপনারা তো আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বারবার বলে এসেছেন, কিন্তু যখন আপনারা পার্টি হয়ে গেলেন তখন আসলে প্রশ্ন আসছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারা কি আপনাদের সেই একই মোড়কে আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে প্রশ্নটি সেটি হতে যাচ্ছে থাকবে না? কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কোনো সংগঠনের লেজুর না, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা রাজনৈতিক দল উপহার দিয়েছে বাংলাদেশকে, এবং জাতীয় নাগরিক কমিটিও, এই দুটো সংগঠন মিলেই আসলে এই আমরা বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটা দলটা এসেছে। ফলে এটা লেজুর ভিত্তিক না। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এর মধ্যে একটা স্বাধীন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে, যা গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে। তারা কিন্তু স্পষ্ট করেছে যে তারা আসলে, এবং এরা মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেই নানাভাবে জড়িত ছিল, যারা সাবেক সমন্বয়ক, তাদের উদ্যোগে হয়েছে। ফলে ওইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ছাত্র সংগঠন হিসেবে ক্রিয়াশীল থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়তো বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে থাকবে। এদিকে জাতীয় নাগরিক কমিটি তো আছে, এগুলো প্রেশার গ্রুপ কিংবা আন্দোলনের বিভিন্ন মোর্চা কিংবা এই যে শহীদদের বিচার, শহীদ হত্যার বিচার, আহতদের পুনর্বাসন, এগুলো নিয়ে তারা হয়তো কাজ করবে। আর সংস্কারের প্রশ্নে হয়তো তাদের কিছু অবস্থান থাকবে, কিন্তু তারা কখনোই আর রাজনৈতিক দল গঠনের পার্টির সঙ্গে একেবারে সরাসরি কোনো সম্পৃক্ততা থাকছে না। সরাসরি সম্পৃক্ততা থাকবে না। তারা যেটা রাজনীতি, আমরা যখন ধরুন এটা খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে, আমরা যখন রাজনৈতিক দল, তখন তো আমাদের নির্বাচন যেহেতু সামনে খুবই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আমরা দেখতেই পাচ্ছি, এই বছরই নির্বাচন হবে, একটু আগে প্রধান উপদেষ্টা একই ধরনের কথা বললেন। তাহলে তো এই যে পার্টি যেটা হয়েছে তাকে তো আসলে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের তৎপরতা বা গোছানোর মধ্যে থাকতেই হবে, কিছু করার নাই। আর এই যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের তো আর নির্বাচনের ট্রেন ধরার কোনো তারা নাই। ফলে তারা যেটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ উচিত যে ঘটনাটা যেটা হওয়া দরকার, সেই কথাগুলো তারা অ্যাডভোকেসি করতে থাকবে, একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকবে। এই ফরমেশনে আমরা ভেবেছি আর কি। আচ্ছা, যেমনটি রুমিন আপা বলছিলেন যে বিএনপির কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। আপনারাও বলেন যে ব্যক্তি কেন্দ্রিক বা দল কেন্দ্রিক নয়, বাংলাদেশের জন্য রাজনীতি করবেন, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করবেন। বিএনপি বা অন্যান্য দলের সাথে আপনাদের তফাৎটা আসলে কোথায়? তফাৎ হচ্ছে যে এই প্রথম বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, মেইন স্ট্রিম রাজনৈতিক দল, যারা একটা ব্যবস্থা পরিবর্তনের কথা বলছে, যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তন করতে চাই। আপনি দেখেছেন যে আমরা আমাদের ঘোষণাপত্র, যেটা ওপেনিং স্টেটমেন্ট নাহিদ ইসলাম পড়েছেন, সেখানে তিনি কিন্তু বলেছেন একটা গণপরিষদ নির্বাচনের কথা, সংবিধান পরিবর্তনের কথা এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এটা তো আমরা হুট করে বলছি না, এটা 3 অগাস্ট থেকেই এটা লাখো জনতার উপস্থিতিতে তখন বলা হয়েছিল। এখন সেইটাকেই আরও এক্সপ্যান্ড করে, ওই কথাটাকে, ওইটার মর্মশ্বাসকে ধরে আরও এক্সপ্যান্ড করে এই রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক দলটা তার যে ঘোষণাপত্র এবং তার যে কর্মসূচিগুলো থাকবে সামনে, আমরা তো এখন কর্মসূচি ডিক্লেয়ার করি নাই। বিএনপি যেমন 31 দফা আছে, আমাদেরও তো এরকম দফা থাকবে। আমরা ঘোষণাপত্রটা হচ্ছে যার উপর আমরা দাঁড়িয়ে আছি, মানে এটার প্রেক্ষাপট এবং সামনের অভিমুখ, এটা এখানে মোটা দাগে বলা গেছে। কিন্তু ওই ঘোষণাপত্রের যে এসেন্সগুলো, এগুলো যে আমরা বাস্তবায়ন করতে গেলে আমাদের কিছু সুনির্দিষ্ট ইশতেহার লাগবে, কর্মসূচি লাগবে। সেটার কাজ ইতিমধ্যেই চলছে এবং সেটা আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। তখন সেখানে আপনি দেখতে পাবেন যে এই মানে আমরা যে রাজনীতিগুলোর কথা বলেছি সেটা আরও মানে পরিষ্কারভাবে ওখানে বলা থাকবে। এবং আমরা ইতিমধ্যেই যেগুলো বলেছি সেগুলো তো আপনারা খেয়াল করেছেন, পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে, দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা, গণতান্ত্রিক বাংলাদেশের কথা, মৌলিক অধিকার যেখানে নিশ্চিত করা হবে, এরকম অনেকগুলো অর্থনীতির ক্ষেত্রে আমরা সেগুলো বলা আছে। রুমিনা, আপনার কাছ থেকে একটু জানি যে নতুন দলের সারওয়ার তুষার যখন বলছিলেন রাজনৈতিক দলগুলো থেকে কেন আলাদা হবে, বিএনপি থেকে কেন আলাদা হবে, আপনার কোনো প্রশ্ন আছে কিনা নতুন দলের প্রতি? সারওয়ার তুষার যেহেতু আমাদের সঙ্গেই আছেন, আপনি কোনো প্রশ্ন করতে চাইবেন কিনা? না, আমি খুবই মাইনিউটলি এই দলটা ফর্ম করার আগে থেকে গত 6 মাস ধরে আমি খুবই ফলো করছিলাম এবং আমি বুঝতে চাইছিলাম যে আসলে নতুন এই রাজনৈতিক দলটি কি বার্তা দিতে চাইছে। আমরা দেখেছি যে সমাজের যারা সচেতন মানুষ, তাদের কিন্তু সকলেরই আকাশচুম্বী একটা প্রত্যাশা এই নতুন দলটির প্রতি ছিল। এবং তারা যারা ব্যবস্থার পরিবর্তনের কথা বলছে, যারা সংস্কারের কথা বলছে, যারা নতুন ধারার রাজনীতির কথা বলছে, তারা আসলে কেমন রাজনীতি করতে যাচ্ছে সেদিকে কিন্তু পুরো বাংলাদেশের একটা চোখ আছে অবভিয়াসলি। আমি অনেকগুলো কথা শুনলাম, আমার ভাই বলছিলেন ব্যবস্থার পরিবর্তন, সংবিধানের পরিবর্তন, ফ্যাসিবাদের বিলোপ। দেখুন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, বিএনপি 2016 সালে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ভিশন
2030 ঘোষণা করলেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে একক দলের যেই আধিপত্য সংবিধান দেয় এবং একক দল যদি এককভাবে 2/3 মেজরিটি, ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে পার্লামেন্টে যায়, তখন কি করে ধীরে ধীরে একটা দল মনস্টার হয়ে উঠতে পারে, এটার একটা ভিভিড ডেসক্রিপশন বা এক ধরনের বার্তা তিনি 2016-তে দিয়েছেন। এবং সেটা চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য তিনি বলেছিলেন সংবিধানের পরিবর্তনের কথা, যেটা আজকে নতুন দল বলছে এটা 2016 সালে। আপনি আমাদের ভিশন 2030টা দেখলে দেখবেন সংবিধান পরিবর্তন। কিরকম পরিবর্তন? প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটি ভারসাম্য, ব্যালেন্স নিয়ে আসা, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান, দলের প্রধান এবং সরকারের প্রধান দুজন আলাদা ব্যক্তি হওয়া, এবং 70 অনুচ্ছেদের একটি সংস্কার, সেই সঙ্গে আপনার বিচার বিভাগের সংস্কার, আইন বিভাগের সংস্কার, নির্বাহী বিভাগের সংস্কার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মিডিয়ার সংস্কার, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সংস্কারের কথা ভিশন 2030-তে এসেছে। এর ধারাবাহিকতায় 27 দফা দেয়া হয়েছিল, তারপরে সকলের সঙ্গে মিলিতভাবে বিএনপি 31 দফা ঘোষণা করেছে। এবং আজকে যেই নতুন পরিবর্তনের কথাগুলো নতুন দল বলছে, এই পরিবর্তনগুলো কিন্তু মোরালেস ইনক্লুডেড আছে ওখানে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে দলগুলোর মধ্যে আসলে সেই অর্থে খুব বড় মত পার্থক্যের কোনো জায়গা আছে তেমনটি আমরা মনে করছি না। হ্যাঁ, নতুন দল পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে। দেখুন, পরিবার থেকে যদি যোগ্য কেউ আসেন, যিনি তার মেধা যোগ্যতা দিয়ে দলে জায়গা করে নিতে পারেন এবং পরবর্তীতে দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যদি তার থাকে, তাহলে কেবলমাত্র পরিবার থেকে এসেছে বলেই যে আপনি তাকে বাদ দেবেন, সেটা কি খুব যৌক্তিক? সেটাও তো আসলে খুব যৌক্তিক নয়, তাই না? আমাদের উপমহাদেশের পলিটিক্যাল কালচারটা যদি আমরা একটু দেখি, এটা ভালো মন্দ এটা নিয়ে আসলে ডিবেট হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ ঐক্যের প্রতীক হিসেবে একটা পরিবারকে চায়। ফর এক্সাম্পল, ভুট্টো পরিবার পাকিস্তানে, কিংবা নেহেরু পরিবার ভারতে, সো তারা চায়। এমনকি ওয়েস্টেও আমরা দেখছি ট্রুডো ফ্যামিলি, জাস্টিন ট্রুডোর পরিবার, কিংবা আমরা বুশ ফ্যামিলি। সো আমাদের ফ্যামিলি কালচারটা অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা আছে। এটা শুধু উপমহাদেশের সংস্কৃতি বা বলবো কেন, তবে উপমহাদেশে যেটা হয় সেটা হচ্ছে দলগুলোকে ঐক্যবদ্ধ রাখতে গেলে ফ্যামিলি ছাড়া উপায় থাকে না। কেন আমি আপনাকে বলি, ধরুন 81 সালে শেখ হাসিনাকে কেন ফিরিয়ে আনা হয়েছিল? বিকজ তখন আওয়ামী লীগ খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আওয়ামী লীগ মিজান, ব্র্যাকেট বন্দি, আওয়ামী লীগ অমুক, আওয়ামী লীগ তমুক। আবার একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তিনি শহীদ হন, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া পলিটিক্সে আসার ব্যাপারে নিজে যে খুব আগ্রহী ছিলেন তেমনটি নয়। তাকে এক প্রকার জোর করেই দলের দায়িত্ব নিতে হয়, বিকজ না হলে দলকে আসলে ঐক্যবদ্ধ রাখা যাচ্ছিল না। এবং দেখা গেছে যে পথ পরিক্রমায় তিনি অত্যন্ত সফলভাবে দলটিকে নেতৃত্ব দিয়ে আজকে 40 বছর এই জায়গাটিতে নিয়ে এসে দাঁড় করিয়েছেন। গত 17 বছরে তো অনেক কথা হয়েছে, বিএনপি ভেঙে যাবে, বিএনপি টুকরো টুকরো হয়ে যাবে, বিএনপি এই চলে গেল, ভেঙে গেল, হলো না। এইজন্যই মনে করছেন যে পরিবারতন্ত্রটা থাকাটা আসলে জরুরি? পরিবারতন্ত্র থাকা বলতে আমি এভাবে বলছি, কনটেক্সটটা, যে আমাদের উপমহাদেশের বাস্তবতা, পলিটিক্যাল রিয়ালিটিটা কি? রিয়ালিটি হচ্ছে মানুষ একটা পরিবারকে ঐক্যের প্রতীক হিসেবে দেখে, এক। দুই হচ্ছে সেই পরিবার থেকে যদি যোগ্য কেউ আসেন, তাহলে তো কেবলমাত্র পরিবার থেকে এসছেন, এজন্য তাকে খারিজ করে দেওয়াটা কতটুকু যৌক্তিক, এই প্রশ্নটা নিশ্চয়ই স্যার তো সেটা ব্যাখ্যা করবেন। আমাদের দেশে তো আসলে রেকর্ড সংখ্যক রাজনৈতিক দল আছে, আমরা যুগে যুগে সেগুলো আসলে দেখে আসছি, কিন্তু গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমরা কিন্তু বিগত সময়ে যে রাজনৈতিক দলগুলো, সেগুলোকে কিন্তু আমরা সেভাবে ভূমিকা পালন করতে দেখি নাই। কেননা সেখানে দেখা গেছে ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেয়েছে একেবারে জাতীয় স্বার্থের থেকে, কখনো দলের স্বার্থটা প্রাধান্য পেয়েছে। কিন্তু নতুন রাজনৈতিক দল তারা বলছে, তারা নতুন আশা নিয়ে, আপনিও বলছিলেন যে সকলেই আসলে তাদের দিকে একটু নজর রেখেছে, তারা কি কি নতুন প্রতিশ্রুতি দেয়, তাদের যে প্রতিশ্রুতি সেখানে তারা এগিয়ে আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আপনি যদি আমাদের সংবিধানটা একটু লক্ষ্য করেন, সেখানে আপনি দেখবেন চমৎকার কথার কিন্তু কোনো অভাব নেই। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটাও বলা আছে। আপনার চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, হ্যাঁ কিছু এক্সেপশন দিয়ে দেওয়া আছে, বাট তার বাইরে ইটস ওপেন। গণতন্ত্রের কথা, মানুষের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হইবে, হয়েছে কি?
কথা আপনি যতই চমৎকার বলেন না কেন বা লেখেন না কেন, লিখতেই পারেন, বলতেই পারেন, সেটা আপনি কতটুকু কাজে পরিণত করতে পারছেন সেটাই মূল প্রশ্ন। কেন এই প্রশ্নটা আমি আজকেই তুলছি, তার কারণ হচ্ছে ইট ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট। মানে ওনারা মাত্র একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। আমাদের দেশের সাধারণ মানুষের শুভেচ্ছা আর রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমাদের শুভেচ্ছা ওনাদের সাথে আছে। কিন্তু আপনি মনে করে দেখুন, সেপ্টেম্বর মাসে, আমি যদি ভুল না করে থাকি, এই দল যাদেরকে নিয়ে গঠিত হয়েছে তারা কিন্তু বিভাগে বিভাগে সমাবেশ করছিলেন, জেলায় জেলায় বোধহয় না সার্ভার, ইফ আই এম নট রং। তখন কিন্তু ডিসিএসপিদের সরকারের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল সকল প্রকার সহযোগিতা ওনাদেরকে করতে। এই যে ওনারা যেদিন দল ঘোষণা হলো আপনার মানিক মিয়া অ্যাভিনিউতে, সেই দিনও পিরোজপুরের পুলিশ 5টি বাস রিকুইজিশন দিয়ে ওনাদেরকে দিয়েছেন। এই রাজনীতির এই যে প্রাথমিক যেই ধাক্কাটা, এটাই তো আমাকে পুরনো রাজনীতির কথা মনে করিয়ে দেয়। আওয়ামী লীগের সমাবেশের আগে বাস ভর্তি ভর্তি, সরকারি বাস ভর্তি ভর্তি করে আওয়ামী লীগের নেতাকর্মী আসতো, আর বিএনপির সমাবেশ হলে বাসের আকাল পড়ে যেত, সব বাস স্ট্রাইক করে বসে থাকতো, ওই দিন বাস চলবে না, অঘোষিত হরতাল হতো। তো এই সংস্কৃতির পুনরাবৃত্তি তো আসলে আমরা চাই না এই রাজনৈতিক দলটি করুক। প্রশ্ন আসে, এবং আরো বেশি প্রশ্ন আসে কেন বাবলি, ওনারা তো আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা পরিবর্তন আনবো। সো আমরা ডে 1 থেকে সেই পরিবর্তনটা, দেশের মানুষ সেই পরিবর্তনটা ওনাদের কাছে আশা করে, ওটাই ওনাদের ইউএসপি, ওটাই ওনাদের মূল ইউএসপি। ওটা ঠিকঠাক সারাত তুষার, যে পরিবর্তনটা দেশের মানুষ আসলে প্রত্যাশা করে, সেখানে কেন শুরুতেই এরকম বিঘ্ন ঘটছে? বিঘ্ন বলতে যদি পিরোজপুরের ঘটনাকে মিন করেন, তাহলে আমি বলবো একটু, মানে এটা তো হচ্ছে পিরোজপুরের ঘটনাটা আমি অনেক জায়গায় বলেছি, আরেকবার বলি, সরকারের তরফ থেকে এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা এরকম না যে জেলা প্রশাসকের বা সরকারের অর্থ বলে এখানে আসা হয়েছে, কিংবা ওই বাসের জ্বালানি খরচ সরকার প্রোভাইড করেছে, বাস ভাড়া সরকার দিয়েছে, ব্যাপারটা এরকম না। যেহেতু এবং খেয়াল করবেন কয়টা বাস, 5টা বাস, 100 বাস না, 500 বাস না, ঠিক আছে? আওয়ামী লীগের কথা যেটা আপা বলেছেন, এটা ঠিক। আওয়ামী লীগের আমলে কিভাবে হতো? আওয়ামী লীগ হচ্ছে ধমক দিয়ে বাসগুলোকে এখানে নিয়ে আসতে বাধ্য করতো। কিন্তু যেহেতু ইয়াংরা পিরোজপুর থেকে এখানে ঢাকায় এই প্রোগ্রামে আসতে চায়, তারা বাস মালিকদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু তারা হচ্ছে আপনার এটা মানে খরচ থেকে শুরু করে জ্বালানি খরচ, বাস ভাড়া, বাসের খরচ, সকল খরচ তো আমরাই বহন করেছি, ঠিক আছে? তো এইটা আমি, যেমন ধরুন আপনি যদি ঢাকায় আজকে একটা সমাবেশ করেন, আপনার কি সরকারের কাছ থেকে কোনো জায়গা নিতে হবে না? বা আপনাকে গাড়িগুলো পার্কিং করতে সরকার কোনো জায়গা দেবে না? দেবে তো। তো সেটার মানে কি সরকারের কাছ থেকে আপনি সুবিধা নিচ্ছেন? মানে এটাকে একেবারে এই সুবিধা নিচ্ছেন না, এটাকে একেবারে বাতিল করে দেবার মতো বিষয় না। আমি তো বললাম যে এখন এটা তো সত্য যে জেলা প্রশাসক এখানে রেকমেন্ড করেছে বাসগুলো নেওয়ার ক্ষেত্রে, 5টা বাস নেওয়ার ক্ষেত্রে। এখন কিন্তু সেটাকে আমি যে কনটেক্সটটা বললাম, এটা আপনি বিবেচনা করে তারপর এটাকে কি ওই যে আলোচনাটা চলছে সরকারের পৃষ্ঠপোষকতায়, ওই ফ্রেমে ফেলবেন। কারণ সরকার বলেছে যে এখানে আমাদের কোনো ভূমিকা নেই, পিরোজপুরের ডিসি শহীদ পরিবার অনুরোধে করেছেন। এখন তবু যে এটাকে আমরা কি সরকারি ইয়েতে, এখন আপনি ওই আপনাদের অনেক চ্যানেল কিন্তু ওখানে ছিল, আশরাফ কায়সার নিজে উনি একজন প্রথিতযশা সাংবাদিক, উনি ওখানে উপস্থিত ছিলেন, অনেকের সাথে কথা বলেছেন। সেখানে কি পাচ্ছি আমরা? প্রত্যেকে বলছে তারা নিজ গরজে এসছে, আমরাও জানি না এরা কারা। আহতরা নিজ গরজে এসছে বলেছে এরা আমাদের দল, ঠিক আছে? এখন এই পুরো জিনিসটা এটা বুঝতে হবে যে মানুষের ইমোশনটা, তরুণদের ইমোশনটা এখানে এইভাবে অ্যাটাচ করা বা জড়িয়ে আছে। একটা ঘটনা এখানে এরকম ঘটেছে, না ঘটলেই হয়তো সবচেয়ে ভালো হতো, মানে এই তর্কটা আমাদের করতে হতো না। কিন্তু যেহেতু ঘটেছে এটা, কিন্তু এটাকে কেন্দ্র করে ধরেন আমরা যদি পুরোটাকে বলতে চাই যে পুরো ঘটনাটা এরকম একটা ফেব্রিকেটেড বা মানে একটা দলকে কৃত্রিম উপায়ে গড়ে তোলা হচ্ছে, এটা ঠিক হবে না, ঠিক হবে না। একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর তো আসলে প্রধান শক্তি হচ্ছে জনশক্তি, বিশেষ করে তৃণমূলের জনশক্তিটা সব থেকে বড় শক্তি হিসেবে কাজ করে। সেক্ষেত্রে দলের ভেতরের কোন্দল কিন্তু পুরনো যে দলগুলো আছে কম বেশি সেটা আমরা দেখতে পাই। আপনাদের মধ্যেও নিজেদের মধ্যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, জাতীয় নাগরিক কমিটি বলি, সারা দেশব্যাপী যারা এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করছে, তাদের মধ্যেও যারা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি কিছুটা কোন্দলের আভাস কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে বেসরকারিদের সঙ্গে একটা কোন্দলের ব্যাপার আমরা অতি সম্প্রতি আসলে দেখতে পেয়েছি। শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক তৎপরতা যদি দিয়ে আমি চিন্তা করি, সেটি দিয়ে কি আসলে নির্বাচনের দিকে আপনারা ধাবিত হতে পারবেন? বা দেশব্যাপী তৃণমূল পর্যায়ে আপনাদের কর্মসূচিগুলো বা কার্যক্রমগুলো আসলে কি হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে একদমই আমরা ঢাকা ভিত্তিক দল এটা হবে না, হওয়ার কোনো বাস্তবতা নাই। আমরা সারা দেশেই আমি তো বললাম যে আমাদের সারা দেশে ইতিমধ্যেই 400 মতো কমিটি আছে, যেগুলো এই দলে আসবে, নানাভাবে আসবে। ফলে ইতিমধ্যে একটা সাংগঠনিক কাঠামো আমাদের আছে। কিন্তু সেটা তো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, না সেটা জাতীয় নাগরিক কমিটির, এরা কিন্তু এটা তো একটা আপনার প্রি পার্টি স্টেজ ছিল। আপনি বললেন যে বৈষম্য বিরোধী, দুঃখিত, জাতীয় নাগরিক কমিটি আপনাদেরও সমালোচনা করবে, কিন্তু এখন তো বলছেন যে আবার মানে এই তাদের কমিটি নিয়ে চলে যাওয়ার পরে পুনর্গঠনের পরে যে জাতীয় নাগরিক কমিটি হবে, এটা তো একটা পুনর্গঠন হবে। এখন পুনর্গঠনের পরে যে জাতীয় নাগরিক কমিটি হবে, সেটা আমি বলছি যে সেটা দরকার হলে আমাদেরও সমালোচনা করবে। কিন্তু যারা একটা রাজনৈতিক দল করার আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, তারা তো জাতীয় নাগরিক কমিটি দেখো না, তাদের কোনো কাজ নাই। যেমন আমি আর জাতীয় নাগরিক কমিটিতে নাই কেন?
আমি নাই তার কারণ হচ্ছে আমি তো রাজনীতি করতে চাই এবং এই কারণে আমি দলে এসেছি। তো এই পুনর্গঠনটা ঘটবে এবং আমরা বারবার বলেছি, যেমন ধরুন আমরা খুব শুনতে পাই যে বিএনপির বাংলাদেশে এত % একটা বাধা ভোট আছে, আওয়ামী লীগের একটা বাধা ভোট আছে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রেই সত্য ঘটনা। আওয়ামী লীগের কতটা সত্য এটা নিয়ে আমার এখন প্রশ্ন আছে, কারণ আওয়ামী লীগ সর্বশেষ 2008 সালে ভোট করেছে, কিন্তু বিএনপির একটা মানে সমর্থক গোষ্ঠী আছে বড় আকারে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা ওই ধরনের একটা সারা দেশে একটা শক্ত জনভিত্তি করতে চাই এবং সেখানে তরুণ যারা আছে, মানে যাদেরকে জেনজি বলা হচ্ছে, সেই জেনজিদের কাছে আমরা মূলত তাদের কাছে আমরা যেতে চাই। মানে এই না শুধু আমরা তরুণদেরকে নিয়ে দলটা করতে চাই, কিন্তু তরুণদেরকে আমরা প্রধানত মানে আকৃষ্ট করতে চাই। কেন? কারণ একটা তরুণের তার পরিবারের মধ্যে মানে ধরুন এখন কি হবে, একটা আজকে এবার যে নতুন যে ভোটারটা হচ্ছে সেই ফ্যামিলিতে আসলে 3 জন ভোটার, বাবা মা এবং সেই ছেলে বা মেয়ে। তো আমরা যদি ছেলে আর মেয়েটাকে মানে যদি প্রভাবিত করতে পারি, সে প্রভাবিত করবে তার বাবা মাকে। এবং আমরা কিন্তু বলে দিচ্ছি যে খুব বেশি মানে উচ্চাশা আপনার সামনে আমি প্রকাশ করব না, কিন্তু সামনে নির্বাচনটা খুব সহজও হবে না, কারণ এবার প্রচুর সুইং ভোট থাকবে এবং আমরা বলবো বা বলা শুরু করেছি যে নতুনদের ভোট নতুন মার্কায় হোক। কেন এটা বলাটার ইম্পর্টেন্স হচ্ছে এই কারণে, যেমন আমার বাবা বা আমার মায়ের একটা মার্কার প্রতি ভালোবাসা আছে, যে মার্কায় তিনি ভোট দিয়েছেন বা দিয়ে অভ্যস্ত, তিনি ওই মার্কাটাকে খোঁজেন যখন ভোট দিতে যান। কিন্তু এবার যে বিপুল সংখ্যক নতুন ভোটার আসছে, তাদের তো কোনো মার্কার প্রতি ওই ইয়েটা নাই, অ্যালাইনমেন্টটা নাই, তাদের জন্য একটা নতুন মার্কা। তো আমরা যখন যদি বলা শুরু করি যে নতুনদের ভোট, এটা তো ইলেকশন ক্যাম্পেইনে প্রত্যেকটা দলের স্ট্র্যাটেজি থাকবে। আমি আগেই ফাঁস করে দিলাম অন রেকর্ড, ঠিক আছে, যে আমরা এটা বলা শুরু করব, তখন কি হবে বলা যায় না। তিনিও আপনাদের সাথে কথা বলতে চান। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমার নাম মোহাম্মদ রাশেদ, আমি ঠাকুরগাঁ সদর থেকে বলতেছিলাম। জি বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, এরা যে নতুন দল করলো, এদের অর্থটা কোথা থেকে আসছে? এক, দ্বিতীয়ত এই যে আন্দোলনের সময় অনেক যুদ্ধাহত ভাই হাত পা হারাইছে, এদের এটা গুরুত্ব দেয় না, এদের খোঁজ খবর এনে না, হুট করে নতুন রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত। এত টাকা এরা পায় কোথায়? ওদের ট্রিটমেন্ট দেয় না কেন? আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। জি দর্শক শুনতে পাচ্ছেন? জি জি আমি আমার নাম ইউনুস, আমি নাটোর থেকে বলছিলাম। জি বলবেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমার প্রশ্ন ছিল তুষার সাহেবের কাছে। আমরা হলো যে কোটা আন্দোলন করলাম 71 সালে, যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের যে কোটা ছিল সেই কোটা বাতিলের জন্য, মেধার জন্য আন্দোলন করা হলো, নিঃসন্দেহে ধন্যবাদ, এবং একজন ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা হলো, জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা। এখন দেখলাম মাউসি একটা বিজ্ঞাপন দিছে যে ভর্তির ক্ষেত্রে, সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে 5% পাবে এই জুলাই মুক্তিযুদ্ধে যারা হলো আত্মদান করছে বা শহীদ হয়েছে, যে ভাষাতেই বলি। তাহলে কি আমরা আবার সেই কোটাতেই ফিরে গেলাম না? তাহলে 71-এর মুক্তিযোদ্ধাদের কি দোষ ছিল? আরো একজন আছেন, এই প্রশ্নটি নিয়ে আমি এই অংশটুকু শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি আব্দুল ওয়াহাব মন্ডল, রাজবাড়ি থেকে বলছিলাম। জি বলবেন। আমি রুবিন সুফানের কাছে প্রশ্ন রাখতে চাই যে ওনারা যে এই নতুন দল সম্পর্কে ওনারা যে চ্যালেঞ্জ মোকাবেলা করছেন কিনা, ওনাকে ওরা জামাত যেহেতু ওনাদের থেকে আলাদা দল করেছে, এই নতুন দলকে ওনারা চ্যালেঞ্জ মোকাবেলা করছেন কিনা? অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, এই প্রশ্নের উত্তর দিয়ে একটু এই অংশটা শুরু করি। রুমিন আপা, ফাঁকা মাঠে গোল দেবার সুযোগ তো আসলে এখন আর নেই, কেননা জামাত আপনাদের সঙ্গে নেই এবং নতুন দল তারা কিন্তু বেশ জোরে সোরেই আসলে তারা চলে এসেছে, তাদের জনসমর্থনটা এখন অন্য পর্যায়ে, কেননা জেনজি আছে তাদের পাশে। আপনারা কি চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা? দেখুন, ফাঁকা মাঠে গোল দেওয়ার অভ্যেসটা আওয়ামী লীগের ছিল এবং এই অভ্যেসের চর্চা তারা এখন থেকে না, জেনজি তো একদম নতুন জেনারেশন, ওরা হয়তো জানে না 73 সাল থেকে তারা বিসমিল্লাহ করেছিল ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা। সেই সময় জাসদ এবং কিছু স্বতন্ত্র প্রার্থী, যার মধ্যে আমার বাবা একজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে, জেতার পরে তাকে পরের দিন বিজয়ী ঘোষণা করা হয়, রাতে পরদিন সকালে তাকে পরাজিত করা হয় এবং তাকে বলা হয় কি ওলিয়া হাত জিতলা না আমাকে ছাড়া, শেখ মুজিবুর রহমান বলেছিলেন। সো এগুলো ওনাদের চর্চা, ওনাদের অভ্যেস। বিএনপি তো সেই দল যার হাত ধরে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে বাংলাদেশে সকল রাজনৈতিক দল আবার নতুন করে রাজনীতি করার সুযোগ পায় বাংলাদেশে, বিকজ তার আগে তো বাকশাল কায়েম করে গিয়েছিল আওয়ামী লীগ। সেখান থেকে আওয়ামী লীগ তার নিজের নামে আবার রাজনীতি করা শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কল্যাণে। সেখান থেকে জামাত ইসলাম রাজনীতি করা শুরু করে। সুতরাং আজকে যে দলগুলো আমরা দেখছি, একেবারে নতুন গঠিত দল কয়েকটি ছাড়া, যে দলগুলো পুরনো যেগুলো আছে, তারা সকলেই কিন্তু সেই সময়েই তৈরি, সেই সময় আবার নতুন
নতুন করে রাজনীতি করা শুরু করে। সেই জায়গা থেকে আপনি যদি দেখেন বিএনপি এই চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, বিএনপি চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভালোবাসে, বিকজ বিএনপি কখনো মনে করে না যে ফাঁকা মাঠে গোল দিয়ে গণতন্ত্র রক্ষা করা যায়। বিএনপি কখনো মনে করে না আমি দামি তুমি মিলে একটা ভোট করে ফেলা যায়। বিএনপি কখনো মনে করে না যে বহুত্ববাদকে বাদ দিয়ে কেবলমাত্র আমার কণ্ঠটি এবং আমার কণ্ঠটি একমাত্র কণ্ঠ হিসেবে থাকবে, এটা বিএনপি মনে করে না। বিএনপি মনে করে না যে হয় তুমি আমার বন্ধু না হলে তুমি আমার শত্রু, মানে এই দুটোর মাঝখানেও যে একটা গ্রে এরিয়া আছে, আশা করি বিএনপি সেটা বুঝতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন দলকে বিএনপি প্রথম থেকেই স্বাগত জানিয়েছে এবং সার্টেনলি আমরা হোল হার্টেডলি, অ্যাটলিস্ট আমি আমার কথা বলতে পারি, হোল হার্টেডলি আমি তাদের জন্য শুভকামনা দিচ্ছি এবং আমি আশা করছি বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনে তারা নিশ্চয়ই বড় ভূমিকা রাখবে। এবং আমি এক লাইনে শেষ করি, একটি দল যখন চমৎকার পারফরমেন্স করতে থাকে তখন কিন্তু বাকি দলগুলোর জন্য একটা পজিটিভ পারফরমেন্স দেখানো এবং একটা পজিটিভ প্রতিযোগিতার একটা জায়গা তৈরি। এতদিন আমরা না নেগেটিভ প্রতিযোগিতা দেখেছি, আচ্ছা তোমার সময় এতগুলা গুম হয়েছে, আমার সময় কিন্তু এত হলো, তোমার সময় এতগুলো বিচার বহির্ভূত হত্যা হয়েছে, আমার সময় এতগুলো হলো। এই যে নোংরামের প্রতিযোগিতা, মানে তুমি কতটুকু নোংরা না আমি তার চেয়ে আরেকটু বেশি নোংরা, আমি তার চেয়েও বেশি নোংরা, এই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি কতটা ভালো দেখো, তার চেয়ে আমি আরো কতটুকু ভালো, এটা যদি হয় রাজনীতি অনেকখানি সুস্থ ধারায়। একটা প্রশ্ন নিয়ে একটু সারাতোষের কাছে যেতে চাই, রুমিনা আপার কাছে রাখতে চাই। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে ভোটের সম্ভাবনা। ইউ প্রতিনিধিকে ডক্টর ইউনূস আজকে এই কথাটি বলেছেন। গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি ভয়ঙ্কর বিপদে পড়বে, শামসুজ্জামান দুদু এই কথা বলেছেন। নির্বাচন যত দেরিতে হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে, আমির খসরু বলেছেন এবং সালাউদ্দিন সাহেব বলেছেন যে নির্বাচন দেরিতে করতে কূটকৌশল হচ্ছে। বিএনপির মধ্যে নির্বাচন নিয়ে এত আশঙ্কা কেন কাজ করছে? কেন বিএনপি এটি বিশ্বাস করতে পারছে না যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচন হবে? সেটি নিশ্চয়ই আপনার কাছে আসবো। সারাতোষে আপনার কাছে দুজন দর্শক ছিলেন ঠাকুরগাঁও থেকে, রাশেদ জিজ্ঞেস করেছিলেন আপনাদের দলের অর্থের যোগান সম্পর্কে এবং আন্দোলনে যারা হতাহত হয়েছে তাদের দিকে আসলে আপনারা সেভাবে খেয়াল করছেন না বা তাদের গুরুত্ব দিচ্ছেন না, সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। না, প্রথম কথাটা হচ্ছে, আমি দ্বিতীয় প্রশ্নটা আগে বলি যে আহতদের আমরা, এটা একদমই ঠিক অভিযোগ না। আমি বিনয়ের সাথে তার সাথে দ্বিমত করতে যাই প্রশ্নকর্তার সাথে। আমরা আমাদের স্কোপের মধ্যে যতটুকু সম্ভব আহতদের যে কোনো সমস্যায় আমরা সবসময় থেকেছি এবং এই কারণে আপনি দেখবেন যে একটা বড় আমাদের যে কোনো প্রোগ্রামে কিন্তু আহত এবং শহীদ পরিবার বিপুল সংখ্যায় উপস্থিত থাকে। আমাদের কমিটিতেও তারা আছেন, মানে এই যে পার্টির কমিটিতেও তারা আছেন, কারণ তারা এই দলটাকে, মানে তারা দল করুক বা না করুক, আপনি যেমন ফারহানের বোন, শহীদ ফারহান রেসিডেন্সিয়াল, তার বোন বাচ্চা একটা মেয়ে, সে আমার সাথে দেখা হয়েছে বিভিন্ন প্রোগ্রামে এসে বলতেছে যে আপনারা কবে দল করবেন। এবং আমার ভাইয়ের সরকার ভালো বলতে পারবে যে আহতরা কেন বারবার রাস্তায় নামছে কিংবা আহতদের নাম নিয়ে অন্য কেউ নামছে কিনা, এটা আমার পক্ষে এখানে বলাটা ঠিক হবে না। তবে আমি মনে করি যে সরকারের ঘাটতি থাকতে পারে, সরকার যথেষ্ট আন্তরিক, কিন্তু তার স্কোপের সীমাবদ্ধতা আছে। আপনারা সেখানে কি ভূমিকা রাখছেন? আমরা আমাদের দিক থেকে যদি কোনো ঘটনা আমাদের কাছে আসে, যেমন ধরুন আমাদের তাসনিম যারা দীর্ঘ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কাজ করেছেন, যদি কোনো কেস আসে যে একটু মানে দ্রুত ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার, আমরা তার কাছে রেফার করি এবং আমরা যথেষ্ট পরিমাণে এইসব ক্ষেত্রে হেল্প করেছি। আরেকটা প্রশ্ন হচ্ছেন ঠাকুরগাঁও থেকে একজন প্রশ্ন করেছেন, হ্যাঁ নাটোর থেকে ইউনূস, তিনি প্রশ্ন করেছেন যে কোটা আন্দোলন যেটি হলো সেটি তো আসলে বৈষম্য দূর করার জন্য, মেধার জন্য আন্দোলন হয়েছে, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে স্কুলে ভর্তির ক্ষেত্রে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা 5% কোটা পাবে, তাহলে মুক্তিযোদ্ধারা কেন বঞ্চিত হবে? না, মুক্তিযোদ্ধাদেরকে তো কেউ বঞ্চিত করতে বলে নাই। আন্দোলনটা ছিল হচ্ছে যে আপনি কোটাটাকে স্থায়ী করতে পারবেন না। আচ্ছা, মানে আওয়ামী লীগ আমলে যে কোটাটা, ওটা একটা কোটারই সিস্টেম হয়ে গেছিল, ওটা কোটায় থাকে নাই যে আপনি অলওয়েজ মুক্তিযোদ্ধা ফ্যামিলি কি আজীবন এই কোটা পাবে এবং এত বেশি সংখ্যক 30%। তো আমাদের পয়েন্ট ছিল দুটো, একটা হচ্ছে কোটাটা কমান, দ্বিতীয়ত হচ্ছে এটা কতদিন পর্যন্ত থাকবে সেটা বলেন। এটা মুক্তিযোদ্ধা ফ্যামিলিকে তো তার বংশ পরম্পরায় এই কোটা দেওয়ার কিছু নাই। ইভেন মুক্তিযোদ্ধা ফ্যামিলিরাই বলেছেন যে আমরা তো কোটার জন্য তো এত কিছু করি নাই। আপনি যে কোনো একটা জেনুইন মুক্তিযোদ্ধা ফ্যামিলিকে জিজ্ঞেস করেন যে আপনার কতদিন পর্যন্ত কোটা দরকার, নাতি পুতি এরপরে আরও দরকার কিনা, ঠিক আছে, সেটা ছিল ইস্যু। এখানে যেটা হয়েছে যে এখানে আমি মনে করি এই ঘটনাটার ক্ষেত্রে এককালীন কোটা দেওয়া যেতে পারে, মানে এইবারে জুলাই শহীদ যারা, শহীদ পরিবার এবং আহত যারা, এককালীন বিষয়টিকে এভাবে আসছে আমি জানি না, কিন্তু আমি বলি যে এটা নিয়ে এককালীন হওয়া উচিত। যদি কোটা থাকতেই হয় আমি বলবো এটাকে প্রাধান্য দেওয়া উচিত। ধরা যাক একটা চাকরির ক্ষেত্রে যদি একজন আহত পরিবার থাকে, আমাদের সাথে অনেকে যোগাযোগ করেছেন এবং আমরা দেখেছি দে আর কোয়ালিফাইড, কিন্তু যদি দুজন প্রার্থী থাকে সেক্ষেত্রে এককালীন হিসেবে যদি কোনো আহত পরিবার কিংবা শহীদ পরিবারে কেউ থাকেন এবং তার যোগ্যতা থাকে তখন তাকে প্রায়োরিটি দেওয়া যেতে পারে এবং এটা এককালীনই হওয়া উচিত। এটাকে ওই যে আওয়ামী লীগ আমলের মতো টানা উচিত হবে না, মানে দীর্ঘস্থায়ী করা যাবে না, প্রশ্নই আসে না। ফলে মাউসির এটা আমি এখনই বলতে পারছি না, আমাকে এটা দেখতে হবে। কিন্তু
এই কোটার ব্যাপারে আমাদের এই হচ্ছে অবস্থান, এইটা হচ্ছে আপনাদের এককালীন অবস্থান। হতে পারে এটা, জি। ঠিক আছে, এটা বারবার হওয়ার কোনো রুমিন আপার প্রশ্নই কাছে আসে না। প্রশ্ন রেখে গিয়েছিলাম, নির্বাচন নিয়ে আসলে এত আশঙ্কা এত সংশয় কেন কাজ করছে? দেখুন, নির্বাচন নিয়ে আশঙ্কা চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, আমরা ভাবছি দেশের মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হচ্ছে এই সরকারটি কি নতুন রাজনৈতিক দলের ব্যাপারে কিছুটা বায়াসড, এই সরকারটি কি তাদেরকে প্যাট্রোনাইজ করবার চেষ্টা করছে। অনেকগুলো কারণে প্রশ্ন এসছে। দেখুন, আমরা কিন্তু শুরু থেকেই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এবং বিএনপির মহাসচিব দুজনেই কিন্তু টপ লেভেলের বিএনপির, এবং ওনারা সবসময় বলেছেন যে আমরা এই সরকারটি আমাদের এবং এই সরকার কোনোভাবে ব্যর্থ আমরা হতে দেব না। এবং বিএনপি কিন্তু দীর্ঘ সময় 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে প্রায়, এখনো কিন্তু সেই অর্থে বিএনপি আন্দোলন করা বা কোনোভাবে সরকারকে ডিস্টার্ব করা সেই জায়গায় বিএনপি একেবারেই যায়নি, সরকারকে যথেষ্ট কোঅপারেট করবার চেষ্টা করেছে। বাট আমরা দেখতে পাচ্ছি, ধরুন আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কোনো কোনো উপদেষ্টাদের ব্যাপারে কথা বলতে গিয়ে বলছেন তারা মাস্টার মাইন্ড, তারাই এটা করেছেন। তিনি আবার যখন বিদেশে সাক্ষাৎকার দিচ্ছেন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মিডিয়াতে, তিনি বলছেন যে আমি বলেছি তাদেরকে দল করতে, তারা আমাকে জিজ্ঞেস করেছিল আমরা কি পারবো, তিনি বলছেন না তোমাদেরকে তো সবাই চেনে এবং তোমাদের কি আসতে হবে। সো এক ধরনের পক্ষপাতিত্বকে আপনি খেয়াল করছেন না। নাহিদ ইসলাম যখন সরে আসলেন তখন ওনার প্রধান প্রেস সচিব যিনি শফিক সাহেব, উনি বললেন হি উইল বি আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার, মানে অদূর ভবিষ্যতে সে প্রধানমন্ত্রী হতে পারে। সো এই কথাগুলো জনমনে এক ধরনের পারসেপশন তৈরি করে যে এই সরকারটি হয়তোবা নতুন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বা একটা স্পেস দিতে চাচ্ছে। এখন ওনাদের যে বক্তব্য, ডিসি এসপি প্রশাসনে যারা আছে, যারা নির্বাচনটি পরিচালনার দায়িত্বে থাকে, ওনারা কতটুকু মিন করছেন বা কতটুকু প্যাট্রোনাইজ করার জন্য বলছেন আমি জানি না, কিন্তু বার্তাটা কি যাচ্ছে মাঠ পর্যায়ে? মাঠ পর্যায়ে বার্তা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ তারা হয়তো বা চাইছে যে এই দলটি ভালো করুক নির্বাচনে, এই বার্তা ভালো প্রস্তুতি নিয়ে আসুক, ভালো, হ্যাঁ একদম। সুতরাং এই বার্তাটি কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসনকে বায়াসড করার জন্য, কোনো একটি দলের প্রতি টিল্টেড হয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই বার্তা। তো আমরা মনে করি যে এই জায়গাগুলো থেকে এই ধরনের বার্তা যদি ক্রমাগত আসতে থাকে, তখন অবশ্যই অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের সকলকেই ভাবতে হবে যে আবারও আরেকটি, মানে যেটাকে সত্যিকার অর্থে কেয়ারটেকার গভর্নমেন্ট বলে, ফর দি ইলেকশন ফর অনলি 3 months পিরিয়ড, ওই সময়ের জন্য আনবে কিনা। ধরুন নাহিদ ইসলাম তো নতুন দলে যুক্ত হয়েছেন, একেবারে টপ পজিশনে উনি গেছেন, কিন্তু আরো দুজন কিন্তু আছে ইয়াং, ওনারা আসবেন কিনা আমরা জানি না, এখনো কিন্তু এই বিষয়টি পরিষ্কার না। ওনারা কিন্তু এখনো সরকারে রয়েই যাচ্ছেন এবং সরকারের সকল সুযোগ সুবিধা ওনারা পাচ্ছেন। ইভেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেটা আসলে সকল কিছুর কেন্দ্রবিন্দু, সেটাও কিন্তু ওনাদের হাতে আছে। এবং আমাদের একজন উপদেষ্টা রিসেন্টলি বলেছেন যে আমরা জানি না যে আমরা আসলে ভবিষ্যতে পলিটিক্সে যুক্ত হব কিনা। এই কথাগুলো এক ধরনের অস্বস্তি তৈরি করছে। এই ব্যাপারে কি আপনি উত্তর দিতে চাইবেন যে আপনাদের যে দুজন প্রতিনিধি ইতিমধ্যে সরকারে আছে, তারা কি আপনাদের সঙ্গে রাজনীতিতে যুক্ত হচ্ছেন কিনা, বা যেহেতু রুমিন আপা বলছিলেন যে সরকারের তো সকল ধরনের সুযোগ সুবিধাই তারা আসলে এখন উপভোগ করছেন। আচ্ছা, তারা যেহেতু উপদেষ্টা, তারা তো সরকারের সুযোগ সুবিধা পাবেনি, আর তারা আমাদের পরিচিত, কিন্তু তারা আমাদের প্রতিনিধি হিসেবে সরকারে নাই, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছে। আপনি একটা সিনারিও কল্পনা করেন, এইটা যে ধরনের সরকার হয়েছে, মানে আমাদের এই সরকার নিয়ে তো অনেক ধরনের আক্ষেপ আছে যে গণ অভ্যুত্থানের পরে যে ধরনের সরকার হওয়া উচিত ছিল এটা হয় নাই। এটা যে এখনো যে আমরা এটাকে গণ অভ্যুত্থানের সরকার ভাবতে চাই, এটা কারণ হচ্ছে এরা আছে, তার মধ্যে থেকে একজন আবার চলে এসেছে, এবং আসার মধ্যে দিয়ে সরকারের সাথে আমাদের সম্পর্ক আরও আলগা হয়েছে। মানে নাহিদ চলে আসে, নাহিদ হি ইজ দ্য কি ফিগার, যাকে আমরা দেখুন, আমরা যদি সরকারের কাছ থেকে সুবিধা নেওয়াটা যদি মূল ব্যাপার হতো, তাহলে নাহিদকে ওখানে আমরা রাখতাম, রেখে আমরা মাস্টারমাইন্ড তো বলা হচ্ছে। মাস্টারমাইন্ডের তর্কটা পরে আসি, মাস্টারমাইন্ডটা এখন প্রাসঙ্গিক তর্ক না, কিন্তু যদি আমাদের ইচ্ছা থাকতো যে সরকারের কাছ থেকে সহযোগিতা নেব, তাহলে আমরা কিন্তু দলটা এগিয়ে নিতাম, নাহিদকে মন্ত্রণালয়ে রাখতাম, এবং তার মধ্যে দিয়ে আমরা সুযোগ সুবিধা নিয়ে কাউন্সিলের আগে, নির্বাচনের আগে নাহিদকে দলের মধ্যে, এটা তো সম্ভব। এরকম কিছুটা হয়নি যে আপনাদের দল যখন প্রকাশিত হবে, আত্মপ্রকাশ করবে, তার 2 দিন আগে 3 দিন আগে এটা হয় নাই। এই মুহূর্তে সরকার আরো অন্তত বোঝা যায় যে বছরখানেক বা 8-9 মাস তো আছে, কারণ ডিসেম্বর টু মার্চের মধ্যে যদি ইলেকশন হয়, এইরকম 1 বছর বাকি থাকতে নাহিদ ইসলাম সরকার থেকে বেরিয়ে আসছে। এটা তো আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর বাকি যে দুজনের কথা বলেছেন, তারা কি রাজনৈতিক দল করবেন কি করবেন না, তার জন্য তো আমাদের কর্মকাণ্ড আটকে থাকবে না, তারা পরবর্তীতে আসলে তাদেরকে কম্পিটিশন করে আসতে হবে। যে তারা আসলে সরকারের থেকে আপনাদের দলে পরবর্তীতে যদি আসে, তাহলে তো তখন প্রশ্নটা উদ্রেক করবে যে সরকার থেকে যদি আমি আপনাদের একজন প্রতিবেদককেই বলেছিলাম যে, মানে আহ্বান জানিয়েছিলাম যে আপনাদের কাছে
আপনাদের প্রচুর সোর্স আছে, আপনারা খোঁজ নেন, ইন্টেলিজেন্স আছে বাংলাদেশে, তারা খোঁজ নিক, তারা বলুক যে এই আসলেও কি এরা আমাদের সরকার আমাদেরকে কোনো হেল্প করছে কিনা বা করার মতো বাস্তবতা আছে কিনা। আমি মনে করি যে এই সরকারের মানে যদি হেল্প সে করতেও চায় এই দলটাকে, ওই সক্ষমতাই নাই। রুমিন আপা, আপনার কাছে একেবারে 2 মিনিটের জন্য আসি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে নতুন দলটি। তারা বলছেন যে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নের কথা তারা বলছেন। স্লোগান নিয়ে প্রশ্ন আসছে। মির্জা আব্বাস বলেছেন যে স্লোগানের ব্যাপারে সাবধান থাকতে বললেন। এখানে আপনার কি কোনো সংশয় আছে? দেখুন, নতুন একটি দল তাদের নতুন এজেন্ডা নিয়ে মাঠে থাকবে, এটাই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে মানুষ তাদের এই এজেন্ডা কতটুকু গ্রহণ করছে। এটা যাচাইয়ের একটা মাত্র উপায়, সেটা হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটু আগে আলোচনায় বলছিলাম যে আমরা অলরেডি একটা মনে মনে ধারণা করি যে এই দলের এত% রিজার্ভ ভোট, ওই দলের এত% রিজার্ভ ভোট। কিন্তু আমার কি মনে হয় জানেন, গত 15 বছরে না অনেক কিছু হয়তো গোলমাল হয়ে গেছে। উই ডু নট নো, বিকজ আমাদের তো 15 বছর ধরে কোনো কিছুর মধ্যে দিয়ে, কোনো স্ক্রিনিং এর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়নি, কোনো পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাইনি। সো আমরা তো আসলে জানি না যে কার ভোট কত। হয়তো দেখা যাবে যে যেই দলটিকে আমরা মনে করছি তার তেমন কোনো ভোট নাই, সেই দলটি অনেক ভালো করে ফেলেছে। সেই স্ক্রিনিং এর জন্যই তো তারা আসলে স্থানীয় পর্যায়ে নির্বাচনটা আগে যাচ্ছে। দেখুন, স্থানীয় পর্যায়ে নির্বাচনের পরিবেশ কি এই মুহূর্তে বাংলাদেশে আছে আপনি আমাকে বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে বিবিসি বাংলা একটা সাক্ষাৎকার নিয়েছে প্রধান উপদেষ্টার, এবং সেখানে আমি খুবই বিস্মিত হয়ে লক্ষ্য করেছি প্রধান উপদেষ্টা বলছেন যে আইন কানুন যথেষ্ট ভালো আছে, আগের বছরের চেয়ে কোনো অংশেই খারাপ না। ইট সারপ্রাইজড মি, মানে উনি যদি শেখ হাসিনা হতেন বা দলীয় কোনো ব্যক্তি হতেন প্রধান, তাহলে এই কথা আমাকে বিস্মিত করতো না, কিন্তু ওনার এই কথা বিস্মিত করেছে। বিকজ স্ট্যাটিস্টিক্সে বলছে, পুলিশের পরিসংখ্যান বলছে 50% থেকে 60% ইনক্রিজ হয়েছে এই বছর আগের বছরের তুলনায়। সো এটা আসলে খোলা চোখে সাদা চোখে দেখা যায়, এটা অস্বীকার করার তো কিছু নাই। তো সেরকমই আর কি, আমরা এখনো কিন্তু ঠিক মতন জানি না যে আমাদের মাঠের অবস্থা কি। নতুন দল তাদের নতুন তর্ক, নতুন বিতর্ক, নতুন এজেন্ডা সামনে আনবে, মানুষ সেটাকে কতটুকু গ্রহণ করবে এটা মানুষের হাতে। অসংখ্য ধন্যবাদ সারা তুষার। একেবারে শেষ 2 মিনিট আপনার জন্য, সেটি হচ্ছে যে এই স্ক্রিনিং করার আপনারা আসলে কি ধরনের কোন বিষয়টিকে প্রেফার করছেন? কেননা তৃণমূলের যে প্রশ্নটি আমি শুরুতে করছিলাম, যে তৃণমূলে আপনাদের সেভাবে নিশ্চয়ই এখনো গুছানো বা প্রস্তুতি আসলে হয়নি, আপনারা সেজন্যই কি স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? তাহলে বলেন যে তৃণমূলে যেহেতু আমরা গোছানো নাই, তাহলে স্থানীয় সরকারে আমাদের লাভটা কি? তবু তো আমরা স্থানীয় সরকারের কথা বলেছি। এখন যদি আপনি 1 সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেন, তাহলে তো বিএনপি সেই প্রস্তুতি আছে যে তাদের, যেহেতু তারা একটা বড় দল এবং সর্বত্রই তাদের সাংগঠনিক কাঠামো আছে, তারাই ওখানে দ্রুততম সময়ের মধ্যে ইলেকশন পার্টিসিপেট করতে পারবে। আমাদের বরং প্রার্থী খুঁজতে হবে, তাই না? ফলে এটা যেটা বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আমাদের সুবিধা বা জাতীয় সরকার নির্বাচন পরে হোক ইত্যাদি, এইটা না। ব্যাপারটা হচ্ছে যে স্থানীয় প্রশাসনে একটা দারুণ রকমের শূন্যতা আছে এবং জনপ্রতিনিধি নাই। এতদিন যারা ছিল আওয়ামী লীগের সাথে, তারা তো পলাতক সব। ফলে এখন আপনি ইউএনওরা অতিরিক্ত পাওয়ারফুল হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য আমরা বলেছি যে স্থানীয় সরকার নির্বাচনটা দেন, কিন্তু সারা দেশে একসাথে দেওয়ার দরকার নেই। কিছু জায়গায় দিয়ে আমরা টেস্ট করতে পারি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কী ধরনের দাঁড়ায় এবং নির্বাচন কমিশনের ভূমিকাটা কি হয়, স্থানীয় প্রশাসনের ভূমিকাটা কীরকম হয়। বিএনপি তো নিরপেক্ষতা নিয়ে অনেক উদ্বিগ্ন, আমরাও উদ্বিগ্ন। তো আমরা তো দেখতে চাইবো যে এই প্রশাসন আসলে কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পারে ইলেকশনের মুহূর্তে আসলে। এই সকল কারণে স্থানীয় সরকার নির্বাচনটা অন্তত কিছু জায়গায় হওয়া উচিত দ্রুততম সময়ে মনে করছেন। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহান, ধন্যবাদ সারা তুষার আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।